অরণি দুই হাতে রাফাতের পিঠ জড়িয়ে ধরে আচমকা কেঁদে উঠল। রাফাত হতভম্ব কণ্ঠে বলল, আরে কি হলো? কাদার মতো কি বললাম আমি? অরণি চোখ মুছে বলল, তুমি কি এইসব আমার জন্য করেছ? কেন? আমি তো তোমাকে এত কিছু করতে বলিনি। শুধু বলেছিলাম একবার আমার মন জয় করতে। কিন্তু তুমি বারবার আমার মন জয় করে নিচ্ছ, আর আমাকে একবারও সুযোগ দিচ্ছ না। এটা ঠিক না, খুবই আনফেয়ার। রাফাত হেসে বলল, তোমাকে আমি ভালোবাসি বলেই তো সব করতে পারি তোমার জন্য। তুমি এমনি আমার মনের মালকিন হয়ে বসে আছো, আবার নতুন করে মন জয় করার কি দরকার? দরকার আছে। তোমাকে ঈর্ষা হয় তুমি এত ভালো কেন, আর আমি এত খারাপ কেন? তুমি খারাপ না অরণি, তুমি আমার মনের মতো। আমি ভালো কারণ তুমি ভালোবাসাময়। তোমাকে ভালোবাসতে বাসতে আমিও ভালো হয়ে গেছি। ভালোবাসা মনকে শুদ্ধ বানায়, নিষ্কলুষ প্রেমিক বানায়। তোমাকে ভালোবাসার দায়ে বেপরা লাফাঙ্গার ছেলেটা হঠাৎ সংসার হয়ে উঠেছে। যে কখনোই নিয়ম মাফিক চলতে পছন্দ করতো না, সে এখন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অফিসের ডিউটি সামলাচ্ছে। যে অল্পতেই অধৈর্য হয়ে মারপিট লাগিয়ে দিত, সে এখন কত বেশি ধৈর্যশীল। মাঝে মাঝে নিজেকে দেখলে অবাকই লাগে। অরণি, তোমাকে পাওয়ার জন্য আমার এই পরিবর্তন, কিন্তু তুমি আমাকে কখনোই বদলাতে বলনি। তবুও আমি বদলেছি নিজের ইচ্ছায়। যে ভালোবাসার দায়ে পড়ে যায়, সে কখনো কারো বলার জন্য অপেক্ষা করে না। নিজের ভালোবাসাকে জয় করার জন্য পৃথিবীর সাথেও যুদ্ধ করতে পারে। আর আমাকে তো যুদ্ধ করতেও হয়নি, খুব সহজেই তোমাকে পেয়ে গেছি। শুধু নিজেকে একটু ঠিক করতে হয়েছে, কারণ ভালোবাসার দায় আমার ছিল। আমি এইটা বুঝে নিয়েছিলাম যে সব কিছু ছেড়ে থাকতে পারলেও তোমাকে ছাড়া আমার চলবেই না। তাই তো নিজেকে এত পাল্টেছি, না হলে দ্রুত তোমাকে বিয়ে করতে পারতাম না। অরণি, অবশেষে তুমি আমার হয়েছ। তোমাকে পাওয়ার পর মনে হয়েছে আমি আমার পৃথিবী পেয়ে গেছি। তুমি আমার পাশে সারা জীবন থাকবে, এর চেয়ে আনন্দের ব্যাপার আমার জীবনে আর একটুও নেই। অরণি মাথা নিচু করে বলল, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যেতে পারবে না। আমার এক মুহূর্তের দূরত্ব সহ্য হবে না। অফিসে থাকলে কমপক্ষে 2 ঘন্টা পর পর ফোন করতে হবে। বাড়ি ফেরার পর সম্পূর্ণ সময় আমার কাছে থাকতে হবে। 1 মিনিটের জন্যও যদি কোথাও যাও, তাহলে আমি তোমার নাক ফাটিয়ে দেব। রাফাত আশেপাশে একটু তাকিয়ে বলল, একটা দড়ি পেলে ভালো হতো। সারা রাত আমার সাথে তোমার হাত বেঁধে রাখতাম, সকালে অফিসে যাওয়ার সময় খুলে দিয়ে যেতাম। অরণি চোখ পাকিয়ে বলল, ফাজলামি হচ্ছে? রাফাত ডাকাতের মতো শব্দ করে হেসে দিল। অরণি কাঁদো কাঁদো মুখে তাকাচ্ছে। রাফাত একটু করুণ স্বরে বলল, ভালোবাসার কত ক্ষমতা দেখেছ? বদমেজাজি মেয়েটাকে দিয়েও কেমন ন্যাকা ন্যাকা আচরণ করাচ্ছে। আমি ন্যাকা আচরণ করছি? অরণির চোখের রাগের বিস্ফোরণ দেখা গেল। রাফাত মাথা নেড়ে বলল, একটু আধটু তো করছই। বলছো আমি 1 মিনিটের জন্য কোথাও যেতে পারবো না। যদি টয়লেট লাগে, সেটাও কি 1 মিনিটের মধ্যেই সেরে আসতে হবে? উফ, এত ফাজিল কেন তুমি? ধ্যাত। অর্নি রেগে বারান্দা থেকে বের হয়ে যেতে নিল। রাফাত হাত ধরে বলল, শোনো শোনো, গোসলটাও কি আমরা একসাথে করব? আল্লাহ! চুপ, একদম চুপ। তোমার মুখে আমি স্টাপলার মেরে দেব। অরণি বিছানায় এসে বসলো। রাফাত তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। অরণি 2 হাত মাথায় ঠেকালো। তার এখন এত লজ্জা লাগছে। হুট করে সে কেন এত আবেগী হয়ে উঠল? কারণটা অরণির কাছে পরিষ্কার। এতদিন সে শুধু রাফাতের প্রতি মুগ্ধ হয়েছে, কিন্তু ভালোবাসা অনুভব করেনি। এই অনুভূতিটা তার কাল থেকে উপলব্ধি হয়েছে। সেজন্যই মন বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছে। অরণির মন চাইছে খুব পাগলামি করতে। সে এতটাই আনন্দিত যে হাজার পাগলামি করলেও ক্লান্ত হবে না, তার পাগলামি করার খায়েশ ফুরোবে না। এই মুহূর্তে অরণির আরেকটা উপলব্ধি হয়েছে। এখন থেকে রাফাতের প্রতি সে সবচেয়ে নির্ভরশীল। তার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাতেও রাফাতের হাত ধরে সে চলে যেতে পারবে। তার একদম ভয় লাগবে না, শুধু রাফাত সাথে থাকলেই হলো। অরণির পাশে রাফাত এসে বসতেই অরণির ঘোর কাটল। তবে রাফাতের দুষ্টুমির ঘোর এখনো কাটেনি। সে হঠাৎ গলা ঝেড়ে বলল, আচ্ছা অরণি, তুমি না একবার বলেছিলে
আমি নাকি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল? এখন কি মনে হচ্ছে সবচেয়ে বড় ঠিক? অরণি চোয়াল শক্ত করে উত্তর দিল, সবচেয়ে বড় মিথ্যুক তুমি। রাফাত ফ্যাকাশে কণ্ঠে জানতে চাইল, মিথ্যাটা কি বললাম? অরণি হাত বাজ করে অন্যদিকে চাইল, অভিমানী স্বরে উত্তর দিল, আমাদের বাসরাতের কথা মনে আছে? তুমি বলেছিলে যেদিন আমি তোমাকে ভালোবেসে পাগলামি শুরু করব, সেদিন তুমিও আমাকে একটা কথা বলবে। রাফাত একটু মনে করার চেষ্টা করলো, তারপর হঠাৎ চোখ বড় বড় করে তুমুল উৎসাহে বলল, এর মানে কি তুমি আমাকে ভালোবাসো? অর্ণির লাজুক হেসে বলল, বুদ্ধু, এটাও কি বলে দিতে হয়? রাফাত অর্ণির মুখ দু হাতে চেপে ধরে বলল, কথাটা তাহলে বলেই ফেলি, বলো। রাফাত কোনো কথাই বলল না। অরণিকে স্তব্ধ করে দিয়ে কথা বলার সম্পূর্ণ ব্যবস্থাই বন্ধ করে ফেলল। অর্ণি নিজের ঠোঁটের উপর ভারী স্পর্শ অনুভব করে চোখ বুজে নিল। সেই মুহূর্তে হঠাৎ করে জানতে ইচ্ছে হলো, তার চেয়ে সুখী আর কি কেউ আছে? রাতে ঠিক হলো সবাই মিলে লুডো খেলবে। অনেকদিন একসাথে আড্ডা দেওয়া হয় না। লুডো খেলার মাধ্যমে সুন্দর সময় কাটবে। অথই আর রাফাত লুডো বোর্ড আর গুটি সাজাতে ব্যস্ত। অরণি নিপাকে ডাকতে গেল রান্নাঘরে, ভাবি, চলো আমরা লুডো খেলছি। নিপা হেসে বলল, সেই সময় আছে নাকি আমার? একটু পর তোমার ভাই আসবে অফিস থেকে, ওর জন্য খাবার গরম করতে হবে। ভাইয়া যখন আসবে তখন খাবার গরম করবে। এখন কেন? এখন আমাদের সাথে খেলো। এখন আমাকে থালা বাসন ধুতে হবে অরণি। যাও তোমরা খেলো। শারমিন তখন রান্নাঘরেই ছিলেন। তিনি নিপাকে বললেন, এগুলো আমি ধুয়ে ফেলবো, যাও তুমি ওদের সাথে খেলো গিয়ে। মা, আপনি একা এত কিছু পারবেন? ইস, কেন পারবো না, তোমার চেয়ে ভালো পারবো, যাও তুমি। অরণির খুব ভালো লাগলো। তার ভাবি আর মায়ের সম্পর্কটা বেশ সুন্দর, একদম যেন মা মেয়ে। এই জায়গায় যদি অরণি আর রাবেয়া থাকতেন, তাহলে নিশ্চয়ই তিনি অরণিকে খোঁচা মেরে কথা শুনিয়ে দিতেন। অবশ্য এখন রাবেয়া বদলে গেছেন, তবু আগের কথাগুলো ভেবে অরণি দীর্ঘশ্বাস ছাড়ল। নেপা আর অরণি এক টিম, অথই আর রাফাত এক টিম। লুডো খেলায় বিজয়ী হয়েছে রাফাতের টিম। অরণি রেগে বলল, চিটিং হয়েছে, আবার গেম হবে। রাফাত কলার উঁচু করে বলল, হোক, একবার যখন জিতেছি তখন আবারও জিতব। অথই এই কথা শুনে হাসতে হাসতে রাফাতের সাথে হাত মেলালো। অরণির আগে গজগজ করছে, তার মনে হচ্ছে তাদের সাথে অন্যায় হয়েছে। রাফাত আর অথই চালাকি করেছে। শারমিন রান্নাঘর থেকে সবার হইচই শুনে মুচকে হাসছিলেন। অনেকদিন পর বাড়িটা গম গম করছে। অথইও হাসছে। হঠাৎ কলিং বেল বাজলো। অনেকে এসে গেছে। 4 বছরের যারা দ্রুত দরজা খুলতে গেল। বাবা এলে সবার আগে দরজা খুলতে ছুটে যাবে এই মেয়ে। অন্য কেউ যদি আগে দরজা খুলে দেয় তাহলে ভ্যাক করে কেঁদে ফেলবে। অনেকের ভিতরে ঢুকে মেয়েকে কোলে নিল। আমার মামনি, কেমন আছো? যারা আহ্লাদে কণ্ঠে বলল, বাবা, এনেছো? কি আনবো মা? যারা ঠোঁট উল্টে কেঁদে ফেলতে নিচ্ছিল, তখনই অনেকের পকেট থেকে লজেন্স বের করে দিল। লজেন্স পেয়ে যারা ভীষণ খুশি। ঘুমাতে যাওয়ার সময় নিপা তেলের বোতল হাতে শারমিনের ঘরে ঢুকলো। বলল, আসুন মা, আপনার চুলে তেল মেখে বেনি করে দিই। শারমিন বিরক্ত কণ্ঠে বললেন, এই রাত বিরেতে তোমাকে এসব করতে কে বলল? সমস্যা নেই মা, যারা ঘুমিয়ে পড়েছে। যারা ঘুমিয়েছো তো কি, তুমি নিজের ঘরে যাও। ছেলেটা সারাদিন বাইরে থাকে, এত রাত করে বাড়ি ফিরেছে, আর তুমি আমার ঘরে এসে বসে আছো? এটা কোনো কথা? তোমাকে না বলেছি অনিকেত বাসায় থাকলে তুমি ওকে সময় দিবে? আমার কাজ আমি নিজে করতে পারি, তেলও আমি দিতে পারবো, দাও। নিপা বুঝিয়ে দেওয়ার জন্য হাত নেড়ে নেড়ে বলল, আঙ্গুলে অল্প করে নিয়ে ভালো মতো তালুতে ম্যাসেজ করবেন মা, তাহলে মাথা ঠান্ডা থাকবে। ঠিক আছে, বুঝেছি, আর পাকামি করতে হবে না, পাকা মেয়ে একটা, যাও তুমি। নিপা হাসি মুখে বের হয়ে গেল। অরণি দরজার সামনে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখলো। তার মাঝে মাঝে ঈর্ষা হয় নিজের ভাবিকে। তার মায়ের মতো শাশুড়ি যদি সেও পেত। রাবে এখন বদলেছেন ঠিক, কিন্তু শারমিনের মতো বুঝদার হতে পারেননি। তিনি অরণিকে রাত 2টা পর্যন্ত নিজের ঘরে আটকে রাখেন। রাফাত অফিস থেকে ফেরার পর অরণির জন্য অপেক্ষা শুরু করে। সে অপেক্ষার শেষ হয় না। এসব কি কোনো বিবেকবান মানুষের আচরণ হতে পারে?
আহারে, অরণি কেন একটা বুঝদার শাশুড়ি পেল না? তার ভাগ্যটা কেন নিপার মতো হলো না? নিজের ঘরে ফেরার সময় অরণির ধমক শুনে হঠাৎ থেমে গেল। ধমক এসেছে ভাইয়ার বেডরুম থেকে। অরণি একটু এগিয়ে যেতেই শুনলো অনিকেত নিপাকে ধমকাচ্ছে, কারণ নিপা তার পাঞ্জাবি ধুয়ে ইস্ত্রি করেনি, ডয়ারে এভাবে রেখে দিয়েছিল। এখন পাঞ্জাবিটা কুঁচকে আছে, সেজন্য ভারী কণ্ঠে ধমকানো হচ্ছে বউকে। অরণির মনটা চট করে খারাপ হয়ে গেল। তার ভাই একটু মেজাজি, এটা সে জানে। ভাইয়ের মেজাজে সে নিজেও পেয়েছে, কিন্তু ভাইয়া মোটেও বিবেকবান মানুষের মতো চিন্তা করছে না। নিপা ভাবি সারাদিন সংসারে কত কাজ করে, যারাকে সামলে রাখে, বাড়িতে কোনো কাজের লোকও নেই, তবুও সামান্য ভুলের কারণে ভাইয়া কিভাবে তাকে কথা শোনাচ্ছে। আহারে, নিপার শাশুড়ি ভাগ্য ভালো হলেও স্বামী ভাগ্য খুব একটা ভালো নয়। এদিক দিয়ে আবার অরণি ভাগ্যবতী, তার স্বামী তাকে সব দিক দিয়ে বোঝে। অরণির একটু আগের আক্ষেপটা নিভে গেল। মুহূর্তে মনে হলো পৃথিবীতে কেউই আসলে পুরোপুরি সুখী না। কোনো এক দিক দিয়ে সবারই ঝামেলা থাকে, অপূর্ণতায় পরিপূর্ণতাও থাকে। তবুও সুন্দর আমরা হেসে খেলে কাটিয়ে দেই, মেনে নেই, মানিয়ে নেই। কষ্টগুলো দূরে ঠেলে সুখ খুঁজে বেড়ানোর এই অদ্ভুত খেলার নামই তো জীবন। সকালে রাফাত অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর অরণি তাকে অবিরত বিরক্ত করছে। রাফাত গলায় টাই বাঁধছিল, অরণি তার গলা জড়িয়ে ধরল, আহ্লাদি স্বরে বলল, আমি বেঁধে দেই? রাফাত ভ্রু কুঁচকে হাসল, নরম গলায় বলল, দাও। অরণি টাই বাঁধার নাম করে বাকিটাও খুলে ফেলল। তারপর টাই হাতে দিয়ে ভাঁজ করে রাফাতের ঘাড়ের সাথে লাগিয়ে নিজের দিকে হ্যাঁচকা টান মারল। রাফাত নিচু হয়ে ঝুঁকে এলো অরণির মুখের কাছে। অরণি আলতো করে রাফাতের কপালে চুমু দিল। রাফাত উষ্ণ গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার? অরণি ঢং করে বলল, তুমি আমার থেকে এত লম্বা হলে কেন? তাই এটা তোমার শাস্তি। 1 মিনিট ঘাড় নিচু করে থাকতে হবে। শুধু নিচু করে থাকবো, আর কিছু করব না? অরণি লাজুক হেসে বলল, না। রাফাত অরণির ঠোঁটে চুমু দিতে চাইল। অরণি ছুটে পালালো, টাই হাতে নিয়েই। রাফাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দেরি হয়ে যাচ্ছে। হতাশ গলায় বলল, টাই দাও প্লিজ, পারলে নিজে এসে নিয়ে যাও আমার থেকে। রাফাতকে চ্যালেঞ্জ করে অরণি ঘরময় দৌড়াতে শুরু করলো। রাফাত আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, ওকে, লেটস সি। 5 সেকেন্ডের মধ্যেই অরণিকে ধরে ফেললো রাফাত। অরণি ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। টাই কিছুতেই দিবে না। রাফাত ছিনিয়ে নিল। অরণি তখন রাফাতের গলা জড়িয়ে ধরল, তোমাকে অফিসে যেতে দেব না। রাফাত বিছানায় বসে গানের সুরে বলল, যদি রেখে দিতে পারো থেকে যেতে চাই। অরণি শোয়া থেকে উঠে রাফাতের কোলে মাথা রাখলো, ভ্রু নাচিয়ে বলল, কিভাবে রেখে দিতে হয় আমার জানা আছে। এই কথা বলেই অরণি প্রেমময় দৃষ্টিতে তাকালো, নিঃসংকোচ আহ্বান। রাফাত দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, শিট, এমন করো না অরণি, সত্যি যেতে ইচ্ছে করছে না। অরণি জিতে যাওয়ার মতো বলল, ইয়েস। তাহলে যেও না। কিছুদিন পরেই ঈদের ভ্যাকেশন। এখন অফিস মিস দিলে বস মাইন্ড করবে। বস তো তোমার দুলোভাই হয়, প্রবলেম কি? একটু ছাড় দিতে পারে না? দুলোভাই বলেই তো শালাকে শালার মতো খাটায়, দেখো না? অরণি খিলখিল করে হাসতে লাগলো। তারপর হঠাৎ মন খারাপ করে বলল, আচ্ছা, তোমার কি অফিসে যেতে কষ্ট হয় খুব? হুম, অফিসে যেতে কষ্ট হয় না, কিন্তু তোমাকে রেখে যেতে কষ্ট হয়। তাহলে নিয়ে যাও, সম্ভব হলে সত্যি নিয়ে যেতাম। এই শোনো, কাছে আসো। রাফাত কাছে এলো। অরণি ফিসফিস করে বলল, তোমাকে সুন্দর লাগছে। এই বলে দৌড়ে চলে যাচ্ছিল। রাফাত হাত ধরে বলল, আমার কথা শুনবে না কি? রাফাত অরণির মতো ফিসফিস করে বলল, তোমাকে হট লাগছে। অরণির মুখটা দীপ্তিহীন হয়ে গেল। রুবাইদের কথা মনে পড়ে গেছে। ঘৃণায় গা গুলিয়ে আসতে চাইল। আবার সেই অস্থিরতা, হতাশা আর মন খারাপ ফিরে এলো। রাফাত বিচলিত গলায় বলল, অরণি, কি হয়েছে? অরণি তাড়াহুড়ো করে বলল, কিছু না, আমি তোমার জন্য টেবিলে ব্রেকফাস্ট দিচ্ছি, দ্রুত এসো। অরণি আহ্লাদি কণ্ঠের কঠিন পরিবর্তন রাফাতের নজর এড়ালো না। অরণি হাতটা ছাড়িয়ে চলে গেল। রাফাত একটু অবাক, এই সামান্য কথায় কি অরণি মাইন্ড করেছে? এর চেয়েও অনেক টাইট কথা বলে রাফাত। কখনো অরণি এমন করেনি। শারমিন রাফাতকে অনুরোধ করলেন যেন যাওয়ার পথে অথৈকে স্কুলে নামিয়ে দেয়। অন্যদিন অথৈ রিকশায় করে যায়। আজ যেহেতু দুজনে একই সময় বের হচ্ছে, তাই একই সাথে গেল। রাফাত গেট দিয়ে বের হওয়ার সময় জিজ্ঞেস করলো,
আইসক্রিম খাবে অথই? অথই বলল না। রাফাত ব্রু কুঁচকে তাকালো। মেয়েটার আজ কি হয়েছে? অথইয়ের আইসক্রিম খুব পছন্দ, তাই রাফাত প্রস্তাব করেছিল। কিন্তু দেখে মনে হচ্ছে অথইয়ের মন খারাপ। কেন? তার তো আজ খুশি থাকার কথা। গাড়িতে বসেও অথই কোনো কথা বলল না। তাকে খুব চিন্তিত দেখালো। মনে হচ্ছে বড় কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় আছে। রাফাতে আগ বাড়িয়ে টুকটাক কথা বলছিল। অথই শুধু মাথা নেড়ে উত্তর দিচ্ছিল। গাড়ি স্কুলের সামনে থামানোর পর রাফাত বলল, নাও চলে এসেছি। অথই একটু ইতস্তত করে বলল, আচ্ছা ভাইয়া, তোমাকে একটা প্রশ্ন করব? করো। ধরো তুমি হঠাৎ করে কিছু টাকা পেয়ে গেলে। টাকাটা তোমার প্রয়োজনও ছিল, কিন্তু সেই টাকা কে দিয়েছে, কিভাবে এসেছে তা তুমি কিছুই জানো না। এবার কি সেই টাকা খরচ করা উচিত হবে? রাফাত একটু ভেবে বলল, আমার মতে অবশ্যই উচিত হবে। অথই বিস্মিত কণ্ঠে বলল, অবশ্যই উচিত হবে? কারণ টাকাটা অন্য সময় এলো না, ঠিক যখন প্রয়োজন তখনই এলো। কেন? এটাই তো ডেস্টিনি। আল্লাহ চায় আমি যাতে আমার প্রয়োজনটা পূরণ করতে পারি, সেজন্য ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এটা তো একটা রহস্যের মতো। প্রয়োজনের সময় রহস্য খুঁজতে হয় না, শুধু প্রয়োজন মেটাতে হয়। রহস্য নিয়ে পরেও চিন্তা করা যাবে। ঠিক বলেছি না? ঠিক। ওকে, এবার তাহলে বাই। বাই। অতই গাড়ি থেকে নামলো। রাফাত ইশারায় তাকে বিদায় জানিয়ে উল্টো দিকে গাড়ি ঘোরালো। অতই মিষ্টি করে হাসলো। আজ সকালে সে ড্রয়ারে কসকসে দুটো 1000 টাকার নোট পেয়েছে। তখনই সন্দেহ হয়েছিল যে টাকাটা রাফাত ভাই রেখেছে কিনা। এখন রাফাতের সাথে কথা বলে সে পুরোপুরি নিশ্চিত হলো। অতই কাল পর্যন্ত এই নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, কিন্তু এখন তার কিছুটা হালকা লাগছে। তবে পুরোপুরি নয়, মনের মাঝে এখনো দ্বিধা। পরিবারের কাছে ঘন ঘন মিথ্যা বলে সে টাকা জোগাড় করছে। কাজটা কি ঠিক? এভাবে মিথ্যা বলার জন্য তার কি জঘন্য পাপ হচ্ছে না?